এই যে বইটা দিয়েছি আমরা, বইটাও পড়েননি। লেখাপড়াটা একটু করতে হবে। এইভাবে ইকোনমি চলে নাকি? হ্যাঁ, আমরা সব ছোট হয়ে গেলাম, আমাদের সব শেষ। কোথায়? আরে বাবা, আমি একটা উত্তর দিচ্ছি, আমাকে আটকাচ্ছেন কেন? আপনাকে তো আমি আটকাইনি, আপনাকে তো ইচ্ছা মতো বলতে দিয়েছি। এবং এখন আমারটা তো শুনতে হবে আপনাকে। আপনি অতি সরলীকরণের জিনিসটা মানে খুবই রপ্ত করে ফেলেছেন। এগুলো তো একেবারে ওভার সিম্পলিফিকেশন। এইভাবে ইকোনমি চলে নাকি? হ্যাঁ, আমরা সব ছোট হয়ে গেলাম, আমাদের সব শেষ। কোথায়? এগুলো না, আরো একটু পড়ে টরে আসবেন। এইভাবে অতি সরলীকরণ করবেন না, একটু ম্যাচুরিটি নিয়ে আসেন প্রশ্ন যখন করেন। ঠিক আছে, আমাদের অর্থ সচিব এখন বলবেন। জি, ধন্যবাদ স্যার। স্যার, এখানে একটা প্রশ্ন করা হয়েছে যে ইকোনমির সাইজ ছোট হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু তা না স্যার। আমাদের গত বছরের এই চলতি বছরের বাজেটের সাইজ হলো 7,14,000 কোটি টাকা। সেখান থেকে আমরা 7,97,000 কোটি টাকা করেছি এবং আমরা আরও বড় করতে পারতাম, কিন্তু আমাদের ওই যে এই মুহূর্তের প্রধান চ্যালেঞ্জ হলো ইনফ্লেশনটা অ্যাড্রেস করার জন্য আমরা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নিচ্ছি, বাজেট বেল টাইটেনিং করছি। আমাদের ওই লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা এই কারণে বাজেটটা আরও বড় না করে এই সাইজে রেখেছি। কিন্তু আমাদের ওই যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যেটা বললেন যে ইনফ্লেশনটা আসলে একটা মুখেও অনেক কিছু বলা যায়, 10%, 15%, অনেকেই বলে যে 12, 13, 14, 15, 16%ও বলে। কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে যে ইনফ্লেশনটা অ্যাড্রেস করার জন্য মেজার করার জন্য কিছু টুলস আছে। এই টুলসগুলি আমরা রেগুলার আপডেট করে থাকি বিবিএস এর মাধ্যমে। এবং আমাদের এই যে সিপিআই ইন্ডেক্স যেটা বলে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এইটার যে ওয়েট দেওয়া আছে, ওয়েটটা কিছুদিন পর পরে আপডেট করে এবং রেগুলার বেসিসে এটি করা হয়। এখানে কোনো ধরনের সুযোগই নাই এটা করার, মানে অন্য কোনো কিছু হওয়া। এবং সেই কারণে আমরা দেখেন যে আমাদের এই যে আমরা যে মনিটারি পলিসি টুলস এবং ফিসকাল পলিসি টুলসে যেটা করেছি সেটা হলো যে ডিমান্ড সাইডকে অ্যাড্রেস করেছি। ডিমান্ড সাইডকে অ্যাড্রেস করলে আমাদের যেটা কমে সেটা হলো নন ফুড ইনফ্লেশনটা কম থাকে। এবং আমাদের আপনারা দেখেন যে নন ফুড ইনফ্লেশন কিন্তু অনেক নিচে আছে, কিন্তু ফুড ইনফ্লেশনটা বেড়ে গেছে। আমাদের বাণিজ্যমন্ত্রী মহোদয় যথাযথই বলেছেন যে আমাদের সাপ্লাই চেইনে একটু আছে, ডিস্টরশন আছে। সেটার জন্য আমরা সমন্বিতভাবে প্রচেষ্টা করছি। আবার আমরা যেই সমস্ত এই যে প্রথমে একজন বলেছিলেন যে ওএমএস এর সরবরাহ কমে গেছে, আসলে কিন্তু কমে, আমরা রেগুলার বাড়িয়ে যাচ্ছি। এবং আমাদের মূল উদ্দেশ্য হলো যে ইনফ্লেশনের কারণে যে টার্গেটেড পপুলেশনটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে যথাযথভাবে সহায়তা দেওয়া, এবং এই কারণে বাজেট বরাদ্দ অনেক বেড়ে গেছে। আমাদের এই যে 1 কোটি যে ফ্যামিলি কার্ড, সেটা এখন 1 কোটি ফ্যামিলি কার্ডের মধ্যে পরিসীমাবদ্ধ নেই। এখন টিসিবির মাধ্যমে আমরা কার্ড ছাড়াও বিতরণ করছি। আরেকটা বিষয় যেটা এসেছে যে আমাদের এই এক্সচেঞ্জ রেট ডিভ্যালুয়েশন হয়েছে 37%, আসলে এক্সচেঞ্জ রেট ডিভ্যালুয়েশন হয়েছে মাত্র 27%। এবং সেটার কারণে আমাদের ইনফ্লেশন এফেক্টেড হচ্ছে, এটা আমরা আগেও বলেছি। আমাদের বাজেট বক্তৃতা মাননীয় অর্থমন্ত্রী মহোদয় বলেছেন। তা আমাদের সর্বোপরি মূল লক্ষ্য হচ্ছে ইনফ্লেশনকে অ্যাড্রেস করা। এবং আমরা আশাবাদী যে আমরা যে সমস্ত মেজার নিয়েছি, বিশেষ করে এই ইন্টারেস্ট রেট আমরা সর্বশেষে 8.5% করেছি। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইনফ্লেশন কন্ট্রোল। এটার একটু ল্যাগ ইফেক্ট থাকে, এটার ল্যাগ ইফেক্ট মাত্র 8.5% হয়েছে এই মাসেই, মে মাসেই হয়েছে, 1 মাস হলো। আমরা আশাবাদী যে আমাদের এই সমস্ত পলিসির কারণে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি এটা কমে আসবে। সে কারণে আমরা আগামী বছর ইনফ্লেশনটা 6.5% ধার্য করেছি। এবং আমাদের বাজেটটা আরও বড় করতে পারতাম, যেহেতু আমাদের ইনফ্লেশনটা অ্যাড্রেস করাটাই মূল লক্ষ্য, সেই কারণে বাজেটটা আমরা সীমিত রেখেছি। কিন্তু এত সীমিত রাখি নাই, আমাদের গত বছরের চেয়ে গ্রোথ অনেক বেশি এখনো আছে। 7,14,000-এর জায়গায় 7,97,000। যেহেতু আপনি অর্থনৈতিক খাতের অভিভাবক, ওই জন্য প্রশ্নটা আপনার কাছে। কিছুক্ষণ আগেও এনবিআর চেয়ারম্যান বললেন যে আমাদের দেশের যেই কালো টাকা, সেটি কিন্তু আসলে দেশের অর্থনীতিতে ব্যবহার হয় না, চলে যায় বিদেশের বাইরে, পাচার হয়। এবং ব্যাংকিং খাতেও আমাদের দুর্নীতির অভাব, দুর্নীতি আছে, সুশাসনের অভাব আছে। তো আসলে এই সুশাসন এবং দুর্নীতি প্রতিষ্ঠায় বাজেট বক্তৃতায় আপনার দৃঢ় কোনো পদক্ষেপ বা বার্তা আমরা দেখিনি। এবং আসলে আপনি আজকে কি বলবেন যে যারা আর্থিক অনিয়ম বা বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে জড়িত আর্থিক খাতে, তাদের জন্য আসলে আপনি কি বলবেন? আসলে আপনি কোনো কঠিন কোনো বার্তা দিচ্ছেন কি না, কেন দিচ্ছেন না, আপনার উপর কি কোনো চাপ আছে? আমরা তো বলছি কোলাকুলি, এবং বিফোর দি ওয়ার্ল্ড, বিফোর আওয়ার অডিয়েন্স, বিফোর আওয়ার পিপল,
আমরা তো কোনো রাগ ঢাক করিনি। তা আপনি খালি ঘুরে ফিরে ওই একই কথায় যাচ্ছেন কেন? এইটা তো বুঝতে পারলাম না। এটা কি ধরনের প্রশ্ন, কিভাবে প্রশ্ন করে, এগুলো একটু শিখতে হবে আপনাদেরকে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, কারণ এইটা কোনো জার্নালিজম না। খালি এক কথায় ঘুরে ফিরে বলেন এবং অতি সরলীকরণ। এইভাবে চলে নাকি সমাজ সংসার? এইভাবে চলে? কোথাও চলে না। এগুলো দেখেন, দেখে একটু শিখেন, তাহলে আমাদেরও কাজ করতে সুবিধা হবে। মাননীয় মন্ত্রী, আমার নাম জসিম, আমি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় কাজ করি। আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি আপনার দৃষ্টি আকর্ষণের জন্য। আমি আপনার কাছে সুনির্দিষ্টভাবে দুটো ইস্যু নিয়ে জানতে চাই। আপনি কোথায়? পিছনে? জি স্যার, মাঝখানে আছে। হ্যাঁ। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি জানেন যে বেসরকারি খাত হলো আমাদের কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত। এই বাজেটে বেসরকারি খাতের বিনিয়োগের ক্ষেত্রে ইকোনমিক জোনে যদি কেউ বিনিয়োগ করে, তার ক্যাপিটাল মিশনারি, মূলধনী, র মেটেরিয়ালস এবং যেই ফার্মকে দিয়ে তার ইন্ডাস্ট্রি ডেভেলপ করা হবে তার উপর ডিউটি ইম্পোজ করা হয়েছে। একই সাথে যদি জোনের বাইরে গিয়ে যদি কেউ বিনিয়োগ করে, আপনি জানেন ক্যাবিনেট ডিভিশনের একটা সিদ্ধান্ত আছে, ইকোনমিক জোনের বাইরে কোনো বিদ্যুৎ গ্যাসের কানেকশন দেওয়া হবে না এবং বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার আছে, তাদেরকে কোনো লোন দেওয়া হবে না। তাহলে ব্যবসায়ীরা এখন যাবে কোথায়? ব্যবসায়ীদের সাথে গতকাল আমরা কথা বলেছি, তারা বলছেন তাদের অবস্থা হলো এরকম, তারা পানিতে পড়লে কুমিরে খাবে, আর যদি ডাঙ্গায় পড়ে তাহলে তাদেরকে বাঘে খাবে। এটা হলো একটা। দ্বিতীয়টা হলো আপনার আইপিএস এর। একটু দাঁড়ান, আগে একটা ট্যাকল করি, একটার উত্তর দেই। ব্যবসায়ী যে তাদের যে সংগঠন, তারা কিন্তু এরকম কিছু বলে নাই। আপনি দয়া করে তাদের মন্তব্যটা এই ঢাকা চেম্বার অফ কমার্স এবং এফবিসিসিআই এগুলো একটু দয়া করে পড়ে আসবেন। স্যার, আমরা কালকে বিজিএমই এবং বিটিএমের সাথে কথা বলছি, তারা মিডিয়াতে কোনো রিঅ্যাকশন দেয়নি শুধু এই একটা কারণে, কারণ তারা জানে যে এফবিসিসিআই তো দিয়েছে, আমি নিজে দেখেছি, এবং ঢাকা চেম্বার অফ কমার্সও দিয়েছে। তো সেগুলো খবরও রাখেন না। মাননীয় অর্থমন্ত্রী, আমি গোলাম কাদির রঘু, আমি এটিএন নিউজ থেকে বলছি যে মাননীয় অর্থমন্ত্রী, এই বাজেট নিয়ে আসলে অনেক সমালোচনা করা যাবে এবং অনেক সমালোচনা হয়েছে। তবে একটি ব্যাপারে আপনি আসলে সত্যিই প্রশংসার যোগ্য। এই 82 বছর বয়সে আপনি যে সাহস দেখিয়েছেন যে 36 বছর পর এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির যে সুবিধাটা ছিল সেটি আপনি তুলে দিয়েছেন, এবং এজন্য সত্যি আপনি প্রশংসার যোগ্য এবং আপনাকে প্রশংসা করতেই হয়। কিন্তু আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনি বাজেটে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা তুলে দিয়েছেন সত্য, কিন্তু সেটি কিন্তু আইনে এখনো রয়েই গেছে। কারণ হ্যাঁ, অবশ্যই আইনে আছে, তো এটা তো আইন পরিবর্তন করতে হবে, সেটাও বলা আছে বক্তৃতায়, সেটাও বলা আছে। সেটা আপনি কবে কখন করবেন সেই ব্যাপারে না, কবে কখন করবেন এরকম হয় নাকি যে আপনি দাঁড়িয়ে প্রশ্ন করলে আপনি কবে করবেন, এটা এরকম হয় না। এই আইনটা সংশোধন করতে হবে। হ্যাঁ, বলেছি তো করার জন্য। আচ্ছা, আপনাদের সবাইকে ধন্যবাদ। কিন্তু আমাকে একটা জিনিস বলতেই হবে, এবার লাস্টের প্রশ্নটা এটা ভালো প্রশ্ন ছিল, সিরিয়াস প্রশ্ন, কিন্তু আমি দেখলাম বেশিরভাগই হলো খুবই ইম্যাচিওর, পড়েন নাই। এই যে বইটা দিয়েছি আমরা, বইটাও পড়েননি। বক্তৃতাটা ওই বোধহয় খবরের কাগজে যেগুলো বের হয় ওগুলো পড়েছেন। আমি খুবই দুঃখিত হলাম আপনাদের লেভেল অফ ম্যাচুরিটি দেখে, খুবই নিরাশ। তো যাক, দু একজন ভালো প্রশ্ন করেছেন, তো তবুও আমি সবাইকে ধন্যবাদ দিব। আপনারা অনেক ইন্টারেস্ট শো করেছেন, কিন্তু ইন্টারেস্টটা ম্যাচিওর হওয়া দরকার। লেখাপড়াটা একটু করতে হবে। বইটা দয়া করে পড়বেন। তো সবাইকে ধন্যবাদ।